আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। তার নেতৃত্বে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। সকালে পূবালী ব্যাংক কর্মচারী সংঘের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জানান, পতিত স্বৈরাচার পেছন দিক দিয়ে এসে জনগণের অধিকার হরণ করার পায়তারা করছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যারা বিশ্বাসী নয় তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন ডক্টর জাহিদ হোসেন। গণতন্ত্রকে পিছিয়ে দেওয়ার জন্য, জনগণের কথা বলে জনগণের অধিকার হরণ করার জন্য দেশে এবং বিদেশে বসে ষড়যন্ত্র করছেন। তাদের সেই ষড়যন্ত্র জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষ প্রতিরোধ করবে এবং ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ইনশাআল্লাহ 24শে জুলাইয়ে অংশগ্রহণকারী সেই সকল পক্ষকে নিয়েই একটি জাতীয় নির্বাচন হবে, সেটির নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান। মাজার ভেঙে লাশ পুড়িয়ে দেয়া রাসূলের শিক্ষা নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি কথা বলেন। রিজভী আরও বলেন, তৌহিদি জনতার নামে যারা এই কাজগুলো করছে তাদের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। তারা দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে কিনা সরকারকে খতিয়ে দেখারও আহ্বান জানান তিনি। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, মাজারে হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, নির্বাচন বানচাল করতে মাজারে হামলা সহ এই ধরনের বিশৃঙ্খলা করা হচ্ছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের স্বাস্থ্যের খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। আমার কেন জানি মনে হচ্ছে ভেতর থেকে গভীর চক্রান্ত চলছে। আমরা আমাদের এই বয়সে আমরা একটা পাকিস্তান আমলে দেখেছি, ছোট তখন তো মাজার আক্রমণের কথা শুনিনি, তখন তো আমরা মাজারের কোন লাশ পুড়িয়ে দেওয়ার কথা শুনিনি, এখন তো আরো এগিয়ে যাওয়ার কথা দেখছি। আজকে হঠাৎ করে এই কাজগুলো কেন হচ্ছে? মাজার ভাঙা, মাজারে সেখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা যেটা গোয়ালন্দে ঘটেছে, এটার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। এদিকে রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান ও সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগ এনে মামলা করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এতে অজ্ঞাত ৩৫০০ মানুষকে আসামি করা হয়েছে। তবে দরবারে সহিংসতা ও একজন নিহতের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে সহিংসতার জেরে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে গতকাল শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত নুরাল পাগলের দরবারে বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। এ সময় নুরাল পাগলের ভক্তদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত ও দুই পক্ষের শতাধিক মানুষ আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশের ওপর হামলা চালানো হয় এবং তাদের গাড়ি ভাঙচুর করা হয়। এতে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য আহত হন। হামলার এক পর্যায়ে বিক্ষুব্ধরা কবর থেকে নুরাল পাগলের মরদেহ উঠিয়ে এনে পুড়িয়ে দেয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নতুন পাকিস্তানি হাই কমিশনার ইমরান হায়দার। সকাল 10:30টায় গুলশনের চেয়ারপারসন অফিসে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে উভয় পক্ষ আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ। ডাকসু নির্বাচনের প্রচারের সময় আর মাত্র একদিন। ছুটির দিন হলেও হলো ক্যাম্পাসে জোর প্রচার চালাচ্ছে প্রার্থীরা। শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করছেন ইশতেহার ও লিফলেট। আজও কিছু প্রার্থীদের ইশতেহার ঘোষণা করতে দেখা যাচ্ছে। ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার প্রত্যাশা করছেন ভোটাররা। এদিকে মহসিন হলে চালানোর সময় ছাত্রদলে ভিপি প্রার্থী
আবিদুল ইসলাম খান জানান, রাজনৈতিক অপসংস্কৃতি গোটা দেশকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এর কোনো পুনরাবৃত্তি ঘটবে না বলে দাবি করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারে কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সিনথিয়ার ডাকসু নির্বাচনের কিন্তু আর মাত্র বাকি প্রচারের একদিন। এখানে কিন্তু তোড়জোড়ভাবে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। ক্যাম্পাস থেকে শুরু করে হলে হলে কিন্তু তারা যাচ্ছেন, তাদের ইস্তেহার, তাদের লিফলেট কিন্তু ভোটারদের কাছে দিচ্ছেন এবং তাদের যে প্রত্যাশার কথা তারা কিন্তু তুলে ধরছেন। এদিকে মহসিন হলে কিন্তু ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি এসেছিলেন, প্রচার চালিয়েছেন এবং এখানে এসে তিনি বলেছেন যে আসলে আগে যত রাজনৈতিকভাবে যেই অপপ্রচার চলেছিল, কিন্তু তারা নির্বাচিত হলে এই প্রভাব কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়বে না। এবং জানেন যে রবিবার কিন্তু কমিশন থেকে যারা শিক্ষার্থী রয়েছে তারা আসলে কীভাবে ভোট দিবেন তার কিন্তু একটা প্রশিক্ষণের কর্মসূচি নেওয়া হয়েছে। এছাড়া কিন্তু বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে কমিশন থেকে। জানেন আগামী 8 তারিখ থেকে রাত 8টা থেকে 10 সেপ্টেম্বর সকাল 6টা পর্যন্ত কিন্তু কোনো সাধারণ মানুষ এই ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। এবং যে গাড়িগুলো রয়েছে এখানে শুধু ভার্সিটির যে স্টিকারযুক্ত যে গাড়িগুলো রয়েছে এবং জরুরি সেবায় যে গাড়িগুলো চলাচল করে তারাই শুধু ঢাকা ভার্সিটির মধ্যে আসতে পারবে। এছাড়া যে কোনো যানবাহনই কিন্তু ঢাকা ভার্সিটির মধ্যে প্রবেশ করতে পারবে না। এছাড়া আসলে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের ভোটদানের জন্য কিন্তু গাড়ির ব্যবস্থা করা হয়েছে, একটি আপ এবং একটি ডাউন ট্রিপের কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। যদি নির্বাচনে সাধারণ যে শিক্ষার্থীরা যদি সহজে এখানে আসতে পারেন সেই বিষয়টা কিন্তু চিন্তা মাথায় রেখে কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে যারা প্রার্থী রয়েছেন বা ভোটার রয়েছেন তারা আশা করছেন একটি সুষ্ঠু নির্বাচন একটা উপহার দিতে পারবেন। যদি আমরা 19-এর নির্বাচনকে বাদ দিই তাহলে কিন্তু 35 বছর পর এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই সবার প্রত্যাশা একটি সুন্দর এবং অবাধ নির্বাচনের মধ্য দিয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। তো ডাকসু নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ। দুপুরে 8 দফা দাবি নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অদম্য 24-এর পাদদেশে এই ঘোষণা করা হয়। এদিকে নির্বাচনী প্রচারণার 3 দিন বাকি থাকলেও বন্ধের দিনেও প্রচার থেমে নেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে ঢাকাগামী বাসগুলোতে প্রচার চালিয়েছেন পরিবহন ও যোগাযোগ পদে দাঁড়ানো প্রার্থীরা। শেষ মুহূর্তে দল বেঁধে ছুটে চলেছেন ভোটারের দাঁড়ে দাঁড়ে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বাংলাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আসন্ন ডাকসু নির্বাচনের জন্য ইতিমধ্যে তারুণ্য নির্ভর প্যানেল ঘোষণা করেছে। আমরা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি একটি শিক্ষা বান্ধব, নিরাপদ, বৈচিত্র্যময়, আন্তর্জাতিক মানের শিক্ষা ও শিক্ষাঙ্গন নিশ্চিত করার জন্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ছাত্রদলের নির্বাচনী ইশতেহার ঘোষিত হয়েছে। এ বিষয়ে আরো জানাতে বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ছাত্রদলের নির্বাচনী ইশতেহারে কি কি থাকছে জানাবেন? সিনথিয়া, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত ছাদ বৈশাখী ছাত্রজাত ইকরা পরিষদের যে প্যানেল গঠিত হয়েছে ডাকসু নির্বাচনে, সেই প্যানেলের কিন্তু 8 দফা ইশতেহার তারা ঘোষণা করেছে। 8 দফা ইশতেহারের মধ্যে যেটা রয়েছে, আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা, শিক্ষাবান্ধব, নিরাপদ, মুক্ত ও বৈচিত্র্যময় ক্যাম্পাস, নারী ও শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গন, স্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা, সুরক্ষিত পরিবহন ব্যবস্থা, ক্রীড়া চর্চা, সাংস্কৃতিক বৈচিত্র্য, পরিবেশ ও পরিবেশ সংরক্ষণ, প্রাণী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলা। শিক্ষার্থীরা কিন্তু অপেক্ষায় ছিল ছাত্রদল কি ইশতেহার দেয়। সেই ইশতেহার নিয়ে কিন্তু ছাত্রদল কিছুক্ষণ আগেই তাদের যে ইশতেহার ছিল সেই কাঙ্ক্ষিত ইশতেহার কিন্তু ঘোষণা করেছেন। এবং আর মাত্র 3 দিন বাকি রয়েছে যে
প্রচারণার সেই 3 দিনকে তারা কাজে লাগিয়ে কিন্তু নির্বাচনে একটি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন বলে আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যে 7টি প্যানেল গঠিত হয়েছে। 7টি প্যানেল ছাড়াও কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা রয়েছে, তারা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত ভোট, সেই ভোট পাওয়ার লক্ষ্যে কিন্তু তারা কাজ করে চলেছেন। বিশ্ববিদ্যালয় বিভিন্ন এলাকা জুড়ে তারা এই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীরা ছাড়াও কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যে এখন নির্বাচনী আমেজ বয়ে চলেছে, সেই আমেজে সামিল হয়েছেন বিশ্ববিদ্যালয়ের নানা শ্রেণী পেশার মানুষ। কিন্তু এই শিক্ষা জাকসু নির্বাচন যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘ 33 বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচন কিন্তু অবাধ নিরপেক্ষ করার লক্ষ্যে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ জাকসু নিয়ে। ধন্যবাদ। এক্সচেঞ্জ রেটের জাতাকলে প্রবাসীরা বছরে 16,000 কোটি টাকার রেমিটেন্স হারাচ্ছে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন এ খাতের সাথে সংশ্লিষ্টরা। রাজধানী একটি হোটেলে মিদা প্রেসে জানানো হয় 2024 সালে বাংলাদেশে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন $26.9 বিলিয়ন, যার মধ্যে $1.48 বিলিয়ন অর্থাৎ প্রায় 16,200 কোটি টাকা অতিরিক্ত খরচে হারিয়ে গেছে। এই অঙ্ক বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় 2.025% এবং জিডিপির প্রায় 0.33%-এর সমান। তাই রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়ায় যেন বাড়তি খরচ, লুকানো চার্জ বা বিলম্ব না হয়, সেই লক্ষ্যে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নালা বাংলাদেশের হেড অফ গ্রোথ মাহমুদুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তমা রশিদ। দেশের 18% মানুষ যে কোনো সময় গরিব হতে পারে। বিষয়টি আশ্চর্যজনক মনে হলেও বর্তমান অর্থনৈতিক অবস্থা সেই তথ্যই দিচ্ছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসির এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। এখন প্রতি 10 জনে একজন চরম দারিদ্র্যে ভুগছে। বিশেষজ্ঞরা বলছেন, মূল্যস্ফীতি ও রাজনৈতিক অস্থিরতা এখন অর্থনৈতিক অনিশ্চয়তার মূল কারণ। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। বিগত সরকারের অনিয়ম, দুর্নীতি আর দুঃশাসনে গেল কয়েক বছর ধরে মন্দাভাব দেশের অর্থনীতিতে, যার প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি, কমেছে ক্রয় ক্ষমতা। এতে ক্রমাগত বাড়তে শুরু করেছে দারিদ্রতার হার। গবেষণায় উঠে আসে একটি পরিবার প্রতি মাসে তার আয়ের সবথেকে বেশি খরচ করে খাবারের পেছনে। মোট খরচের প্রায় 55% চলে যায় খাবার কেনায়। এমন বাস্তবতায় 2025 সালের শেষে দারিদ্রতার হার 23% ছুঁয়ে যেতে পারে, এমন পূর্বাভাস ছিল বিশ্বব্যাংকের। তবে বছরের শেষ ভাগে এসে সেই পূর্বাভাস ছাড়িয়ে গেল। 3 বছরে দারিদ্রতার হার বেড়েছে 9.23%। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা মনে করছেন, অর্থনৈতিক মন্দার কারণে মূল্যস্ফীতি বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে কমেছে মানুষের ক্রয় ক্ষমতা। আয়টা করছে এবং জীবনযাত্রার ব্যয় যা হচ্ছে, সেই জীবনযাত্রার ব্যয় তার এই সীমিত আয় দিয়ে তারা কিন্তু সেটা করতে পারছে না। দরিদ্র জনগোষ্ঠী তাদের আয়ের যেহেতু বাড়ছে না, অন্যদিকে ইনফ্লেশন যেটাকে আমরা মূল্যস্ফীতি বলছি, সেই মূল্যস্ফীতি কিন্তু অনেক দিন ধরেই একটা ঊর্ধ্বগতি ছিল, প্রায় ডাবল ডিজিটের মতো ছিল। যারা একটা ভালনারেবল গ্রুপ আছে, তারা কিন্তু এই পভার্টির লাইনের মধ্যেই কিন্তু তারা ওঠানামা করছে। বিশেষজ্ঞের মতে রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি দিতে হবে মানুষের অর্থনৈতিক নিশ্চয়তা, বাড়াতে হবে কর্মসংস্থান। বেকারত্ব কিন্তু একটা বড় ধরনের কারণ কিন্তু এখানে। তো সেই জায়গা থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, একটা হচ্ছে আমাদের ফর্মাল সেক্টরে কিভাবে আমরা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারি, আরেকটি হচ্ছে উদ্যোক্তা সৃষ্টি করতে পারি। তরুণ জনগোষ্ঠীকে যদি আমরা এরকম প্রশিক্ষণ দিতে পারি, অর্থাৎ তাকে উদ্যোক্তা সৃষ্টি করার জন্য তার প্রশিক্ষণ দেওয়া, পাশাপাশি তাকে যদি কিছু ইনিশিয়াল ক্যাপিটাল দেয়া যেতে পারে। জীবনযাত্রার খরচ ক্রমাগত বেড়ে যাওয়ায় দরিদ্র থেকে মধ্যবিত্ত সবাই আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রাখতে পারছেন না বলে মত বিশ্লেষকদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। 2.5 বছরে চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে দেশে এসেছে 1016 প্রবাসীর মরদেহ। প্রতি মাসে এই সংখ্যা 30 থেকে 40। অথচ বিদেশে যাওয়ার আগে পরে 2 দেশেই স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। এদিকে পরিবারের কাছে সব মরদেহ পৌঁছাতে স্বজনদের শিকার হতে হয় নানা বিড়ম্বনার।
চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। ঋণ নিয়ে কিংবা শেষ সম্বলটুকু বিক্রি করে স্বপ্ন নিয়ে বিদেশে যান যেসব শ্রমিক, স্বপ্ন পূরণ হওয়ার আগেই তাদের লাশ ফিরছে পরিবারের কাছে। অথচ প্রবাসী কর্মে যোগদানের আগে প্রত্যেকেই ছিলেন সুস্থ, উত্তীর্ণ হয়েছিলেন দেশ বিদেশের উভয় স্থানের মেডিকেল টেস্টে। চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় বলছে, শুধু চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গত ২.৫ বছরে দেশে এসেছে ১,০১৬ প্রবাসীর মরদেহ। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে দেশে এসেছে ১৯০ মরদেহ। পরিসংখ্যান বলছে ২০২৪ সালে দেশে এসেছে ৪১৭ প্রবাসীর মরদেহ, যার মধ্যে জানুয়ারিতে ৪৩ জনের, ফেব্রুয়ারিতে ৩৪ জনের, মার্চে ৩৫ জনের, এপ্রিলে ৪০, মে ও জুনে ৩৪ জনের, জুলাইয়ে ৫২ জন, আগস্টে ২৬, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরে এসেছে ৩৩, ৩০, ২২ ও ৩৪ জনের মরদেহ। এক একটি মরদেহ দেশে পাঠাতে বিমানে নিতে হয় ২ যাত্রীর টিকিট। মৃত্যুর পর মরদেহ রাখতে হয় হিমাগারে, এতে বাড়তে থাকে ব্যয়ের বোঝা। সমিতি আছে, সমিতি টাকা পয়সা তুলিয়ে ওদের কষ্ট করে পাঠায়, কি করবে, ওদের তো টাকা পয়সা নাই। এয়ারপোর্টে নামলে ৩৫,০০০ টাকা দেয়, আমি মনে করি আরেকটু বাড়াইলে ভালো হবে, সবার জিনিস ল্যাসটা যেন দাফন করার করতে আরেকটু সহজ হয়। শ্রমিক ভিসায় যাওয়া ব্যক্তিদের মরদেহ পরিবহন ও দাফনের জন্য দেওয়া হয় ৩৫,০০০ টাকা। আমরা প্রত্যেক ডেডবডি বা পরিবারের কাছে আমরা ৩৫,০০০ টাকার চেক হস্তান্তর করে থাকি, যেটা দাফন এবং সৎকার করার জন্য। এর পরবর্তীতে হচ্ছে যে আরও আমাদের ওয়েলফেয়ার থেকে আমাদের ৩ লক্ষ টাকা পর্যন্ত সেটা পাওয়া যায়, সেটা হচ্ছে পরবর্তী। প্রবাসে যেসব বৈধ শ্রমিক মারা যান তাদের মরদেহ দেশে পৌঁছাতে সময় লাগে সপ্তাহ থেকে মাস, আর যাদের কাগজপত্র ঠিক নেই তাদের ভোগান্তির শেষ নেই। বিনা খরচে ও দ্রুততম সময়ে মরদেহ ফেরত পাঠানো হলে অন্তত শোকার্ত মুহূর্তে কমবে স্বজনদের ভোগান্তি। সাকিব আল হাসান, RTV। আজ ১২ই রবিউল আওয়াল, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাত দিবস। দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসাবে পালন করেন মুসলমানরা। নানা আয়োজনে যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। রাজধানীতে শোভাযাত্রা ও সমাবেশ করেছে বিভিন্ন দরবার শরীফ ও সামাজিক সংগঠন। বক্তারা বলেন, রাসূলকে সত্যিকার ভালোবাসা ও অনুসরণ করতে পারলে ঈদে মিলাদুন্নবী পালন সার্থক হবে। অরণ্য গফুরের রিপোর্ট। দিগ্ভ্রান্ত মানুষকে পথের দিশা দিতে ৫৭০ খ্রিস্টাব্দে পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আগমনে কেটে যায় জাহিলিয়াতের ঘোর অমানিসা, বিকশিত হয় মানবতা। একই তারিখে নবীজি ইন্তেকাল করলেও বিশ্ব মানবতার জন্য আশীর্বাদ হিসেবে তার আগমন আনন্দের কারণ মুসলমানদের কাছে। আমরা ঈদে মিলাদুন্নবী ছাড়া আমরা ৫ ওয়াক্ত নামাজ রোজা করি, রাসূলের মিলাদকে আমরা পালন করি, রাসূলকে আমাদের জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি। এই দিনে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আসছে, উনি রহমতুল লিল আলামিন, যেহেতু সারা মানব জাতির জন্য রহমত স্বরূপ, এই জন্য আমরা আনন্দ করতেছি। আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাঝ ভান্ডারিয়ার আয়োজনে বর্ণাঢ্য জশ্নের জুলুস রমনা কালী মন্দিরের গেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ইসলাম শান্তির ধর্ম বার্তা সারা বিশ্বে পৌঁছে দিতে চান তারা। আজকে আনন্দ উল্লাসের জন্য, দয়াল নবীকে স্মরণ করার জন্য আজকে আনন্দ র্যালি এবং বিশ্ব শান্তির লক্ষ্যে আজকে আমরা এই আনন্দ শোভাযাত্রা, আনন্দ র্যালি আমরা করে যাচ্ছি। শান্তি বজায় রাখতে হবে, মানুষের কল্যাণ করতে হবে, এটাই হলো যে মূল শিক্ষা, ঠিক আছে, এবং দ্বীন ইসলাম কায়েম করতে হবে। পরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে যোগ দেন শোভাযাত্রায় অংশ নেওয়া মুসল্লিরা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশ ও মিলাদ মাহফিল করে গাউছিয়া, রহমানিয়া, মইনিয়া, শহীদিয়া, মাঝ ভান্ডারিয়া। এ সময় রসুলের শানে বেয়াদবি থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা। পরে বর্ণাঢ্য শোভাযাত্রায় রসুল প্রেমের বাণী ছড়িয়ে দেয়া হয়। অরণ্য গফুর, RTV, ঢাকা। এদিকে চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত জশ্নে জুলুসে পদদলিত হয়ে একজন নিহত হয়েছে। দুপুর 12:30টার দিকে মুরাদপুর এলাকায় এই ঘটনা ঘটে। সংশ্লিষ্টরা জানান,
জুলুসের র্যালিতে অংশ নেওয়া আয়ুব আলী নামের এক ব্যক্তি গরমে অসুস্থ হয়ে পড়েন। এ সময় পদদলিত হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আয়ুব আলী পটিয়ার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল। এএফসি অনূর্ধ্ব 23 এশিয়া কাপের বাছাই পর্বে আজ ইয়েমেনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভিয়েত্রি স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর 3টায়। বাছাই পর্বের শুরুটা ভালো হয়নি লাল সবুজদের। প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে 2-0 গোলে হারে জয়ান আহমেদ, কিউবা মিচেলরা। ফলে 2026 সালে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া মূল পর্বে খেলতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। মূলত 11টি গ্রুপের চ্যাম্পিয়ন্সরা যোগ্যতা অর্জন করবে মূল আসরে খেলার। এছাড়া সেরা 4টি রানার্স আপ দলও পাবে সুযোগ। এদিকে নেপালের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 5:30টায়। ম্যাচটিকে সামনে রেখে নেপালে প্রথম দিনের অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দল। লম্বা জার্নির পর কন্ডিশনের সাথে মানিয়ে নিতে এদিন পুরো দমে অনুশীলন করেনি লাল সবুজ বাহিনী। কাঠমান্ডুর আর্মি হেডকোয়ার্টার ফুটবল গ্রাউন্ডে হালকা স্ট্রেচিং ও ওয়ার্ম আপ করে নিজেদের ঝালিয়ে নেওয়ার চেষ্টা করেছেন জামাল তপুরা। আগামী মাসে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়া কাপের কোয়ালিফায়ারে লড়বে বাংলাদেশ, তাই নেপালের সাথে দুটি প্রস্তুতি ম্যাচকে বেশ গুরুত্ব দিচ্ছেন জামাল। সংবাদ শেষ করব সালমান শাহর মৃত্যুবার্ষিকীর খবর দিয়ে। আজ 6 সেপ্টেম্বর বাংলা সিনেমার চিরসবুজ নায়ক সালমান শাহর 29তম মৃত্যুবার্ষিকী। 1996 সালের এই দিনে তিনি পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে চলে গিয়েছিলেন। তার মৃত্যুতে বাংলা সিনেমার একটি ক্ষণস্থায়ী উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটে। আরও জানাচ্ছেন মারজান ইভান। বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে তাকে বলা হয় বাংলা চলচ্চিত্র জগতের রাজপুত্র। মৃত্যুর 29 বছর হয়ে গেছে, অথচ এখনো তার আবেদন ও জনপ্রিয়তা আকাশচুম্বী। প্রজন্ম থেকে প্রজন্মে আরো অনেক বেশি রঙিন হয়েছে সালমান শাহকে নিয়ে ভালোবাসার রং। আমি যে তোমার কাছে এসেছি, প্রিয় থেকে প্রিয়তম হয়েছি। ক্ষণজন্মা এই নায়ক রেখে গেছেন 27টি চলচ্চিত্র এবং অগণিত ভক্ত। সেই ভক্তের সংখ্যা চক্রবৃদ্ধি হারে শুধু বেড়েছেই দিনে দিনে। রূপালী পর্দায় অভিষেকের পর খুব শিগগিরই সালমান শাহ হয়ে উঠেছিলেন কোটি তরুণ তরুণীর স্বপ্নের নায়ক। তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। চলচ্চিত্রে আসার আগেই 1992 সালের 12ই আগস্ট বিয়ে করেন তিনি। স্ত্রী ছিলেন সামিরা হক। দাম্পত্য জীবনের 5 বছরের মাথায় 1996 সালের 6 সেপ্টেম্বর হঠাৎই সালমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এদিন ঢাকার ইস্কাটনে নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও তার মৃত্যু নিয়ে রহস্য থেকে যায়। আজও তার লাখো ভক্ত প্রত্যাশা করেন যদি একবার ফিরে আসতেন সালমান শাহ, কিন্তু মৃত্যুই সত্য। তবে একজন সত্যিকারের তারকার কখনো মৃত্যু হয় না। অনন্তকাল ধরে দেশের চলচ্চিত্র ও দর্শকের মাঝে বেঁচে থাকবেন তিনি। মারজান ইভান, RTV। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।